মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমাদের আবার নতুন একটা অধ্যায় নিয়ে আমাদের দেখা হলো। নতুন অধ্যায় সম্পর্কে আমরা জানবো। এতক্ষণে তোমরা পুরোনো দিনে যে পড়াটা ছিল, যেটা তোমরা জেনেছিলে, কি জেনেছিলে? যে মৃত্তিকার ক্ষয়, যে মৃত্তিকা কিভাবে মৃত্তিকার ক্ষয় হতে পারে সেটা তোমরা জেনেছিলে, তাই তো? এবং তার জন্য তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এ করেছো, সবাই তার খুব ভালো করে তৈরি করে এসেছিলে, সবাই খুব ভালোভাবে উত্তর দিয়েছো। তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো যে কোনো জায়গাতে, পূর্ব ক্লাসের মতো আজকেও বলছি, যে কোনো জায়গাতে যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে আমাকে অবশ্যই বলবে, হাত তুলবে, আমি সেখানটাতে তোমাকে আবার ভালো করে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এতদিনে প্রথমে আমরা জেনেছিলাম মৃত্তিকা যখন পড়ছি, তো মৃত্তিকা তো একদিনেই আমরা পুরোটা পড়ে চলে যেতে পারি না, তো আমরা ধাপে ধাপে জিনিসটাকে জানার চেষ্টা করছি। প্রথমে পড়েছি মৃত্তিকা সম্পর্কিত তথ্য, ভারতবর্ষের কোন অঞ্চলে কোন মৃত্তিকা কোথায় দেখা যায়, কিভাবে দেখা যায়, সেটা আমরা জেনেছি। তারপরে এই মৃত্তিকা যখন জানলাম, এই মৃত্তিকা কিভাবে নষ্ট হচ্ছে, মৃত্তিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাকৃতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার মানবিক বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তো? তো মানুষও ব্যাপকভাবে এর জন্য দায়ী, সেটা তোমরা আগের দিন জেনেছো, আমি তোমাদেরকে বলেছি। তো মৃত্তিকা যখন ক্ষয়ে যাচ্ছে, তো এটাকে আমাদের ক্ষয় করা বন্ধ করতে হবে, তাই তো? তো মৃত্তিকা, আজকে আমাদের যে টপিক, যে সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে মৃত্তিকা ক্ষয়ে যাওয়াটাকে আমাদেরকে রোধ করতে হবে, বন্ধ করতে হবে। অর্থাৎ মৃত্তিকা ক্ষয়ে যাওয়া যদি বন্ধ করতে চাই, তাহলে মৃত্তিকা ক্ষয়ের যে ফলাফল এবং তার প্রতিরোধ সম্পর্কে আমরা জানবো। মৃত্তিকা ক্ষয়ে তো গেছে, তো মৃত্তিকা ক্ষয়ে গিয়ে কিভাবে আমাদের পরিবেশকে ক্ষতি করছে সেটা প্রথমে জানবো। তারপরে এই যে ক্ষতি হচ্ছে, কোনো কিছুর যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটাকে অবশ্যই আমাদের সমাধান করতে হবে। তাহলে কিভাবে এই পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তাকে আমাকে সঠিকভাবে এবং সুন্দর করে রাখতে গেলে কি উপায় আছে, কি কি জিনিস আছে, সেগুলো আমরা পরপর পরপর জানবো। বোঝা গেল? তাহলে তোমরা সবাই ঠিকভাবে বসো, আমরা নতুন করে আজকে একটা জিনিস জানবো, ঠিক আছে? তো এখানে দেখো, মৃত্তিকা যদি ক্ষয়ের, প্রথমে আমরা যে দেখবো একটু মৃত্তিকা কোথায় কোথায়, কি ধরনের মৃত্তিকা ক্ষয় হয় এবং কি কি মৃত্তিকা ক্ষয়ের অঞ্চলগুলো কোথায় কোথায় লক্ষ্য করা যায়। প্রথমে দেখো টেবিল করেছি, টেবিলটার মধ্যে দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রথমে ক্ষয়ের প্রকৃতি দিয়েছি, অর্থাৎ কি কি ক্ষয় আমরা পড়েছিলাম। পাত ক্ষয়ের মাধ্যমে কোন কোন অঞ্চল ক্ষতি, কোন কোন অঞ্চল হয়, নালী ক্ষয়, বৃক্ষছেদন, পশুচারণ, স্থানান্তর কৃষি, বায়ু প্রবাহ দ্বারা ক্ষয়, এই যে ক্ষয়গুলো আছে কোথায় কোথায় লক্ষ্য করা যায়, ঠিক আছে? প্রথমে পাত ক্ষয় বা শীত ক্ষয় যেটা আমরা পড়েছিলাম, এই পাত ক্ষয় বা শীত ক্ষয়ের জন্য কোথায় কোথায় হচ্ছে দেখো, হিমালয় পার্বত্য অঞ্চল, অর্থাৎ একদম এই যে ভারতবর্ষের উত্তর প্রান্তে যে হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পার্বত্য অঞ্চলে এবং মহারাষ্ট্রের অংশে যে পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট পর্বত রয়েছে, এবং ভারতবর্ষের পূর্ব দিকে আসাম রাজ্য রয়েছে, এই সব অংশগুলোতেই কিন্তু মূলত পাত ক্ষয় আমরা লক্ষ্য করতে পারি। বোঝা গেল? এই যে অঞ্চলগুলো বললাম, এখানে পাত ক্ষয় সব থেকে বেশি লক্ষ্য করা যায়, সেই জন্য এই অঞ্চলটাকে পাত ক্ষয়ের অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2 নম্বরে হচ্ছে নালী ক্ষয়। নালী ক্ষয়টা তোমাদের সবার মনে আছে, যে ছোট্ট যখন সংকীর্ণ আকারে জলের প্রবাহ যেটা যায়, সেটা নালী ক্ষয় হচ্ছে। কোথায় কোথায় সব থেকে বেশি লক্ষ্য করা যায় এটা? মধ্যপ্রদেশে হয়, বিহারে হয়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই সব রাজ্যগুলোতে সব থেকে বেশি পরিমাণে নালী ক্ষয় হিসাবে চিহ্নিত করা হয়েছে। বোঝা যাচ্ছে? তারপর হচ্ছে বৃক্ষছেদন। বৃক্ষছেদন সব থেকে বেশি, বৃক্ষছেদনের মাধ্যমে ভূমিক্ষয় সব থেকে বেশি কোন অঞ্চলে হচ্ছে? রাজস্থানে হচ্ছে, যেখানে মরুভূমি। দেখো আমরা ওখানটাতে একদম পুরো
জলজান্ত প্রমাণ। বৃক্ষচ্ছেদন হচ্ছে মরুভূমির প্রসার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে তাপমাত্রাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। রাজস্থান এবং তার পাশে উত্তরপ্রদেশ আর হচ্ছে পাঞ্জাব, এই যে অংশগুলোতে সবচেয়ে বেশি বৃক্ষচ্ছেদনের ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। বোঝা যাচ্ছে তো? তাহলে এখনো পর্যন্ত আমরা তিনটে ক্ষয় অঞ্চল জানলাম, পাত ক্ষয় জানলাম, নালী ক্ষয় জানলাম, আর হচ্ছে বৃক্ষচ্ছেদন। ঠিক আছে? তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যে কোথায় কোথায় কোন কোন রাজ্যে কোন কি ধরনের মৃত্তিকা ক্ষয় সর্বাধিক হয়। এরপর হচ্ছে পশুচারণ। পশুচারণ কি আমরা জেনেছি, তাহলে পশুচারণের মাধ্যমে কোন কোন অঞ্চলে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখি আমরা। পশুচারণের ফলে কিভাবে মৃত্তিকা ক্ষয় হচ্ছিল মনে আছে তো? আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো পশুচারণের মাধ্যমে হিমাচল প্রদেশ হচ্ছে, কোথায় বললাম? হিমাচল প্রদেশ। তারপরে জম্মু কাশ্মীর, তারপরে হচ্ছে রাজস্থান এবং হচ্ছে মধ্যপ্রদেশ। এই যে রাজ্যগুলো আমি তোমাদেরকে বললাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান আর মধ্যপ্রদেশ, বাহ, এই অঞ্চলে পশুচারণের পরিমাণটাও বেশি, যার জন্য পশুচারণের ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণটাও কিন্তু বেশি লক্ষ্য করা যায়। স্থানান্তর কৃষি। এই স্থানান্তর কৃষি আইনগতভাবে বন্ধ করে দিলেও দেখা যায় কিছু কিছু অঞ্চলে অল্প খুব সামান্য পরিমাণে এই স্থানান্তর কৃষি এখনো দেখা যায়। স্থানান্তর কৃষি বলতে একটা স্থানান্তর কৃষির নাম বলো তো? ঝুম চাষ, ভেরি গুড। ঝুম চাষ, এই ঝুম চাষ কোথায় করতো বলতো? সমতল অঞ্চলে করতো কি ঝুম চাষ? কোথায় করতো? পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চল মানে কোথায় আমাদের ভারতবর্ষে প্রথম দেখা যায়? উত্তরে। তাহলে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি যে রাজ্য সমূহগুলো আছে, সেই রাজ্য সমূহগুলোতেই এই ঝুম চাষ বা স্থানান্তর কৃষি দেখা দিত এবং সেখানে স্থানান্তর কৃষি হিসাবে এই অঞ্চলগুলোকে মৃত্তিকা ক্ষয়ের অংশ হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি উড়িষ্যাতেও, উড়িষ্যা যেটা আমাদের পুরীর জন্য বিখ্যাত, জগন্নাথ দেবের জন্য বিখ্যাত, এই উড়িষ্যাতেও কিন্তু এই মৃত্তিকা ক্ষয়ের একটা অংশ। সেটা কিসের জন্য হয়? স্থানান্তর কৃষির জন্য হয়। আচ্ছা, বায়ু প্রবাহ দ্বারা ক্ষয়। তাহলে বায়ু প্রবাহ দ্বারা ক্ষয়, আমি বায়ু প্রবাহ দ্বারা ক্ষয় যখন বলেছিলাম তোমাদের মনে আছে হয়তো, যে যেখানটাতে বায়ু খুব অবাধে, খুব তীব্রতার সহিত অবাধে যখন বায়ু বইতে পারে, সেই অঞ্চলে বায়ু প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয়ের প্রবণতা কিন্তু বেশি। সব থেকে প্রথমে ছিল রাজস্থান। রাজস্থানের পাশাপাশি গুজরাট, দেখো একদম পুরো সমুদ্র তীরবর্তী অংশ হওয়ার জন্য, এখানেও কিন্তু হাওয়ার তীব্রতাটা বেশ বেশি এবং এখানেও এর জন্য মৃত্তিকা ক্ষয় হচ্ছে। বোঝা গেল স্টুডেন্টস? আচ্ছা, তাহলে এটা, এই যে অংশটা বললাম, এমন কিছু এখানে কঠিন ব্যাপার নেই। যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে আমরা মৃত্তিকা ক্ষয়ের যে শ্রেণীবিভাগগুলো জেনেছিলাম, বুঝেছিলাম, এই মৃত্তিকা ক্ষয় ভারতবর্ষের কোন কোন অঞ্চলে সর্বাধিকভাবে মৃত্তিকা ক্ষয়কে প্রভাবিত করে, সেই অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে একটা টেবিলের মাধ্যমে সুন্দর করে তোমাদের সামনে আমি দেখিয়েছি, যেটা দেখে তোমরা খুব সহজেই এখান থেকে বুঝতে পারছো। ঠিক আছে? যেমন আমরা ভারতবর্ষের মৃত্তিকা অঞ্চল পড়েছিলাম, যে ভারতবর্ষের কোন কোন অঞ্চলে কি কি মৃত্তিকা দেখতে পাওয়া যায়, এটা কি পড়ছি? মৃত্তিকা ক্ষয় হয়ে যাওয়া অঞ্চলগুলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে মৃত্তিকা তো ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত, বিভিন্ন রকম ভাবে, প্রাকৃতিক কারণে যেমন ক্ষয় হচ্ছে, মানবিক কারণে সেরকম ক্ষয় হচ্ছে। ক্ষয় হয়ে যাওয়ার ফলে এখানে কি কি সমস্যা হচ্ছে বা পরিবেশের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আর পরিবেশের সমস্যার সম্মুখীন হওয়া মানে কিন্তুই সেই পাশাপাশি আমাদেরকেও উপরেও এসে সেই সমস্যাটা দেখা দিচ্ছে। কেন আমাদের উপর দেখা দিচ্ছে? দেখো, আস্তে আস্তে যখন আমরা জানবো তখন একটু বুঝতে সুবিধা হবে। প্রথমেই যেটা আছে, যেই
মৃত্তিকা যে উপরিস্তরের মাটি ধুয়ে চলে যাচ্ছে, তার ফলে প্রথম যেটা সব থেকে বেশি পরিমাণে যেটা হয় সেটা কি হচ্ছে, উর্বর মাটির অপসারণ। উর্বর মাটির অপসারণটা কি? দেখবে কোনো একটা জায়গায় বা কোনো অংশে যদি বৃক্ষ রোপণ করা হয়, উদ্ভিদ রোপণ করা হয়, যদি সেখানে যদি মাটির উর্বরতা সঠিকভাবে এবং যদি সঠিক পরিমাণে যদি মাটির উর্বরতার পরিমাণ না থাকে বা উর্বরতার যে যৌগগুলো থাকে যদি না থাকে, তাহলে কিন্তু সেখানে কোনো উদ্ভিদ সঠিকভাবে বৃদ্ধি লাভ করতে পারবে না। ঠিক তো? তাহলে দেখো আমি তোমাদের ছবির মাধ্যমে দেখাচ্ছি। এই যে ছবিটা, এখানে দেখো এখানে বৃক্ষরোপণ করা হয়েছে এবং গাছগুলি খুব অল্প বৃদ্ধি পেয়েছে। তো এখানটাতে দেখো দুটো স্তর লক্ষ্য করা যাচ্ছে। একটা স্তর এই বৃক্ষের চারপাশে ওটাকে ধরে রেখেছে, নিম্নের স্তরটা দেখো একদম পুরো ফাঁকা হয়ে উন্মুক্ত হয়ে গেছে। তাহলে উপরিস্তরে উর্বরতার যে পরিমাণটা ছিল, কি হলো, উর্বরতার যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে জলের সঙ্গে অপসারিত হয়ে গেল বা বায়ু প্রবাহের দ্বারা অপসারিত হয়ে অন্য জায়গায় চলে গেল। তাহলে সেখানে কিন্তু আর বৃক্ষ সঠিকভাবে যে পুষ্টিমহলটা পাচ্ছে না, তাহলে উদ্ভিদ সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না। তাই তো? তাহলে এই গেল প্রথম কারণ, যে উর্বর মাটির অপসারণ। উর্বর মাটি একটা স্থান থেকে আরেকটা স্থানে যখন চলে যাচ্ছে, তখন কিন্তু সেখানে বৃক্ষ আর বৃদ্ধি হতে পারছে না। বোঝা গেল? তোমরা যখন বাড়িতে কোনো গাছ লাগাও, বা তুমি হতে পারো বা বাবা হতে পারে, বাড়ির লোক হতে পারে, সব গাছ কি সমানভাবে বৃদ্ধি পায়? পায় না। অনেক সময় যত্নের অভাবে নষ্ট হয়ে যায়। কিছু কিছু সময় কি হয়, সঠিক যত্ন যেমন নেওয়া হয় না, তার পাশাপাশি যদি সেই মাটিতে সঠিক পরিমাণে ওই উদ্ভিদটা বৃদ্ধি পাওয়ার জন্য যে পুষ্টির প্রয়োজন, সেই পুষ্টি যদি সঠিকভাবে না থাকে, তাহলে কিন্তু বৃক্ষ সঠিকভাবে বৃদ্ধি পাবে না বা বেড়ে উঠবে না। তাই তো? আচ্ছা, 2 নম্বর যে অংশটা কারণটা রয়েছে সেটা কি গেল, ভৌমজলের উচ্চতা ও মাটির আর্দ্রতা হ্রাস। ভৌমজল, ভৌমজল বলতে কি বোঝো, জানো কেউ ভৌমজলটা কি? আচ্ছা, নলকূপের মাধ্যমে আমরা যে জলগুলো উপরের দিকে তুলছি, একদম ঠিক, ভালো বলেছো। আরেকটু কেউ বিস্তারিত ভাবে কেউ বলতে পারবে ভৌমজলটা কি? আচ্ছা, ঠিক আছে, তো আমি আবার একটু বলে দিই সবার বোঝার সুবিধার জন্য। ভৌম জলটা হচ্ছে, দেখো আমি ছবিটা দিলে আরো ভালো করে একটু পরিষ্কার হবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা একটা প্রকৃতির অংশ। ঠিক আছে? দেখো ভৌম জল কিন্তু ওই যে যে অংশটায় জল, নীল কালারের জলের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কেউ সেখানে জলটা গিয়ে সঞ্চিত করে আসেনি। ঠিক আছে? তো কিভাবে এখানটা জমা হলো, এই উপরিস্তরের বৃষ্টির জল, এটাই কিন্তু পৃষ্ঠপ্রবাহ হিসাবে বা বিভিন্ন মাটির স্তরের মধ্যে দিয়ে ফাঁক হিসেবে গিয়ে 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 কিন্তু সেই স্তরে গিয়ে জমা হয়েছে। ঠিক আছে? তো কখন ভৌমজল জমা হবে, অর্থাৎ দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যদি একটা প্রবেশ্য শিলাস্তর থাকে, সেইখানে যখন একটা জলের ভান্ডার গড়ে উঠবে, তখন সেটাকে আমরা বলবো ভৌম জল। এই ভৌম জল এখন খুব একটা বিপদ সীমার কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। দেখবে গ্রীষ্মকাল আসলে শহরের দিকে কিংবা গ্রামের দিকে বেশিরভাগ নলকূপ থেকেই সঠিকভাবে আর জল ওঠে না। তাই তো? ঠিক বললাম তো? দেখবে তোমাদের পাড়াতে যে নলকূপটা বসানো রয়েছে বা তোমার বাড়িতে যে পাম্প বসানো রয়েছে, গ্রীষ্মকাল আসলেই দেখবে এই ভৌমজলের ভান্ডারটা যখন তার স্তরটা যখন নিচের দিকে নেমে যায় ধীরে ধীরে, তখন সঠিক পরিমাণে জলের সাপ্লাইটা আর দিতে পারে না, তখন কিন্তু আমরা জলটা পাই না। গ্রীষ্মকালেই বেশি হয়। আবার বর্ষাকালে বর্ষা হচ্ছে, ধীরে 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 মাটির মধ্যে দিয়ে, মাটির বিভিন্ন ছিদ্রের মধ্যে দিয়ে জলটা যখন প্রবেশ করছে, আবার ভৌমজলের ভান্ডারটা গড়ে উঠছে। তো যদি এই ভৌম জলের অংশ যদি আমরা ভৌম জলটাকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে নিই কোনো একটা অংশে, ঠিক আছে, বেশি অংশ যদি ব্যবহার করে নিই, তাহলে
সেখানেও কিন্তু মাটির সেখানটাতে মাটি নষ্ট হতে পারে, মাটির ধস নামতে পারে সেই অংশে। আবার কি হয়, মাটির যখন উপরি স্তর, যখন যে নরম অংশ দিয়ে জলটা নিচের দিকে চুইয়ে চুইয়ে ভেতর দিকে প্রবেশ করবে, সেই উপরের অংশ যদি অপসারিত হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, এবং তারপরে এবং যেখানে যেখানে শক্ত স্তর রয়েছে সেখান থেকে কিন্তু জল আর নিচের দিকে প্রবেশ করতে পারবে না। এবং জল যদি প্রবেশ করতে না পারে, তাহলে ভৌম জলের ভান্ডারও যেমন গড়ে উঠবে না, তার পাশাপাশি মৃত্তিকার যে আর্দ্রতা থাকা উচিত, যাতে উদ্ভিদ রোপণ করলে উদ্ভিদ সঠিকভাবে বৃদ্ধি পায়, সে মৃত্তিকার আর্দ্রতা হবে না, মৃত্তিকা শুষ্ক অবস্থায় পরিণত হয়ে যাবে। এবং মৃত্তিকা শুষ্ক অবস্থায় পরিণত হওয়া মানে সেখানে আর উদ্ভিদ হবে না। ঠিক আছে। এবং ভৌম জলও যদি সঠিকভাবে না, ভান্ডারের স্তর যদি বৃদ্ধি না পায়, তো সেখান থেকে কৈশিক প্রক্রিয়া উপরের দিকে জল আসতে পারবে না, তাহলে মাটির আর্দ্রতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তাহলে মাটির অবক্ষয়ের ফলাফল হিসাবে প্রথম যে দুটি কারণ বললাম সেটা বোঝা গেল। আচ্ছা, কেউ একটু আমাকে বলো তো, ভৌম জল কিভাবে ভৌম জলের পরিমাণ হ্রাস হচ্ছে? হ্যাঁ, একটা জিনিস দেখো, বলেছে সেটা হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন অংশে, বিশেষ করে শহরাঞ্চলে এত বেশি পরিমাণে কংক্রিটের চাদর বাড়িয়ে ফেলছি। দেখবে আগে একটু হলে যে ফাঁকা অংশটুকু ছিল, সে অংশতে মানুষ একটু গাছ লাগাতো, একটু সুন্দর ফুলের গাছ লাগাতো, একটু ফলের গাছ লাগাতো, একটু বাগান করার চেষ্টা করতো। মানুষ কি করছে, সেই অংশগুলোতে সব সিমেন্ট বালি দিয়ে ঢেকে দিচ্ছে, কি না কাদা হয়ে যাচ্ছে। তো এত বেশি পরিমাণে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়ার জন্য কি হচ্ছে, ভৌম জলের যে ভান্ডারটুকু হওয়া উচিত সেটা কিন্তু আর হচ্ছে না। তো আমাদের দোষের জন্যই কিন্তু আমাদের এখানটাতে আর ভৌম জলের ভান্ডার বৃদ্ধি পাচ্ছে না, যার জন্য মাটির আর্দ্রতাও থাকছে না, এবং মৃত্তিকা সেখানে বিভিন্ন জায়গায় ধস নামতে পারছে। বিভিন্ন জায়গায় দেখবে যখন অতিরিক্ত পরিমাণে এই যে চাষের সময় যেটুকু মানুষ ব্যবহার করে ভৌম জল পানীয় জল হিসাবে বা বাড়ির প্রয়োজনীয়, ঠিক আছে, কিন্তু এই যে অতিরিক্ত পরিমাণে চাষের সময় যে জলটা বিভিন্ন জায়গায় শ্যালো বসিয়ে যে ভৌম জলটা নিয়ে নেওয়া হচ্ছে, তার প্রভাবে কি হচ্ছে, জলের পরিমাণটা হ্রাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, অতিরিক্ত হ্রাস পেয়ে যাওয়ার জন্য সেখানে এবার যখন জলের স্তরটা যখন চলে যাচ্ছে সেখানে, তখন আর কি চাপ সহ্য করতে পারছে না উপরের থেকে, তখন সেখানে ধস নামছে। এবং শুধু ভৌম জল চলে যাওয়ার জন্য ধস নামছে এটা নয়, আবার এটাও হয় অতিরিক্ত পরিমাণে ভৌম জল চলে যাওয়ার জন্য আর্সেনিকের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই গেল মাটি অবক্ষয়ের ফলাফল। 2 নম্বর হলো 3 নম্বর যে কারণটা আমরা জানবো সেটা হচ্ছে যে মরু অঞ্চলের প্রসারণ। কিভাবে মরু অঞ্চলের প্রসারণ হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের ফলে? তা মৃত্তিকা যখন একটা অংশ থেকে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তাহলে মরু অঞ্চল মানে সেখানে বায়ু প্রবাহ দ্বারাই তার ক্ষয় হচ্ছে। তাহলে উপরিস্তর থেকে ধুলো, বালি, কাঁকর, সেগুলো ওখান থেকে চলে গিয়ে বহু দূরে উড়ে চলে যাচ্ছে। হওয়ার জন্য কি হচ্ছে, মরুভূমির যে প্রান্ত ভাগে যেখানে হয়তো মৃত্তিকা একটা তার গঠন সবে তৈরি করতে শুরু করেছিল, ধীরে ধীরে মৃত্তিকার স্তরটা হবে, কিন্তু সেই গঠন বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জন্য কি হচ্ছে, মরু অঞ্চলের প্রসার। দেখো ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে, ছবিটা উপর দিক থেকে এই যে বনভূমিটা রয়েছে, সবুজ অংশ, সবুজ প্রান্ত ভাগটা রয়েছে, ধীরে ধীরে কিন্তু মরুভূমির ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সবুজ অংশটাকে ধীরে ধীরে ঢেকে নিচ্ছে, তাই তো? তাহলে মরু অঞ্চলে প্রসার হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অংশটা জানবো আমরা সেটা হচ্ছে বন্যা ও খরা প্রবণতা বৃদ্ধি। তোমার মধ্যে মাটি ক্ষয় হচ্ছে, এর জন্য বন্যা হওয়ার কি আছে, বা খরা হওয়ারও বা কি রয়েছে, তাই না? কেন কেন হতে পারে বলো তো? বন্যা কি মনে হতে পারে? দেখো,
আমাদের বাড়ির চারিপাশে যে নদী বা খাল বা বিল বা পুকুর যাই থাকুক না কেন, এখানটায় প্রতিনিয়ত বর্ষার সময় তার চারিপাশের যে উঁচু স্থান থেকে যখন জলটা পুকুরে গিয়ে পড়ছে, নদীতে গিয়ে পড়ছে, কিছু পরিমাণ মাটির কণা তো মিশছে। তো দীর্ঘদিন ধরে মাটির কণা মিশতে 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 কি হচ্ছে, সেই জলাশয় অংশগুলোকে অগভীর হয়ে যাচ্ছে। তাহলে পলি থিতিয়ে পড়ছে, অগভীর হয়ে পড়ছে। তাহলে পূর্বে যে পরিমাণ একটা পুকুর বা জলাশয়ে জল ধারণ করতে পারত, পলি জমা হয়ে যাওয়ার ফলে সেই একই পরিমাণ জল কি সেই জলাশয় বহন করতে পারবে বা সেই জলাশয় ধারণ করতে পারবে? পারবে না, তাই তো? তাহলে যদি অতিরিক্ত জল যদি ধারণ করতে না পারে সেই জলাশয়, তাহলে কি হবে? যখন বর্ষাকাল আসছে, বর্ষাকালের অতিরিক্ত জলটা সেই পুকুরে যাচ্ছে, অতিরিক্ত জল সে আর ধারণ যখন করতে পারছে না, তখন কি হচ্ছে, নদীর দুকুল ছাপিয়ে বা জলাশয়ের দুকুল ছাপিয়ে কি হচ্ছে, বন্যা হচ্ছে, তাই তো? এবং এই কারণে দেখা যায় প্রতি বছর যে ব্রহ্মপুত্র নদ আছে, বেশিরভাগ সময় দুকুল ছাপিয়ে বন্যা হয়। আবার শুষ্ক অঞ্চলে কি হয়, মাটি যে ক্ষয়ে যাচ্ছে না, মাটি ক্ষয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, শুষ্ক অঞ্চলে মাটি ক্ষয় হয়ে যাওয়ার ফলে সেখানকার আর্দ্রতার পরিমাণ তো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, এবং মাটির উপর অংশ নষ্ট, আর্দ্রতা নষ্ট হয়ে যাওয়ার ফলে সেখানে খরা হচ্ছে। তাহলে সেখানে বৃষ্টিপাত হচ্ছে না, বৃক্ষ নষ্ট হয়ে যাচ্ছে, যে বৃষ্টিপাত হওয়ার জন্য যেটুকু প্রয়োজন করি সেটুকু দিতে পারছে না, ফলে সেই অংশে খরা দেখা দিচ্ছে, খরা প্রবণ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরের যে অংশটা আছে, আচ্ছা, বন্যা খরা প্রবণতার বৃদ্ধি দেখো, বন্যার আমি দেখিয়েছি এখানটায়, যেটা পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে, যে এই যে পাদদেশ, পর্বতের পাদদেশীয় অঞ্চল থেকে যে নুড়ি, কাঁকর, পলি, সেগুলো এই যে অতিরিক্ত পরিমাণে বহন করে নিয়ে আসছে নদীর ক্ষয়কার্যের ফলে, ধীরে ধীরে নদীর খাতে জমা হচ্ছে। নদীর খাতে জমা হওয়ার জন্য কি হচ্ছে, নদী অগভীর হয়ে যাচ্ছে, অগভীর হয়ে গিয়ে জল ধরে রাখতে পারছে না, দুকুল ছাপিয়ে কি করছে, বন্যা হচ্ছে। বন্যা হলে তার কি পরিস্থিতি হবে, দেখো নিচে চিত্রটা দেখে বোঝাই যাচ্ছে, পুরো সমগ্র অঞ্চল জুড়ে পুরো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এখানে পরের যে জিনিসটা, সেটা তো অনেকটাই একই। সেখানে কি আছে, খাল, জলাধার, নদীতে পলি সঞ্চয় বৃদ্ধি ঘটছে। বৃদ্ধি পাওয়ার দরুন সেখানে নদীর যে স্বাভাবিক বা জলাশয়ের স্বাভাবিক যে জল ধারণ ক্ষমতা, সেটা হ্রাস পাচ্ছে। হ্রাস পেয়ে বন্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? এই গেল আমাদের 5টা কারণ। প্রথম কারণ আমরা পড়লাম, সেটা হচ্ছে যে উর্বর মাটির অপসারণ। 2 নম্বরে আমরা পড়লাম ভৌমজলের উচ্চতা ও মাটির আর্দ্রতা হ্রাস। 3 নম্বরে আমরা পড়লাম মরু অঞ্চলের প্রসারণ। 4 নম্বরে বন্যা ও খরা প্রবণতা বৃদ্ধি। অর্থাৎ এই সবকিছুই হচ্ছে কিন্তু মৃত্তিকা ক্ষয়ের জন্য, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? লাস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে খাল, জলাধার ও নদীতে পলি সঞ্চয় হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি ধস। তাহলে মৃত্তিকা যদি কোনো একটা অংশে মৃত্তিকার কণা যদি আলগা হয়ে যায়, মৃত্তিকার কণা যদি নষ্ট হয়ে যায়, তাদের মধ্যে যদি গঠন সঠিকভাবে না থাকে, তাহলে এবং সেখানে উদ্ভিদও নেই যে সেই মাটির কণাগুলোকে সঠিকভাবে দৃঢ়ভাবে সংঘবদ্ধভাবে আটকে রাখবে, যদি না থাকে, তাহলে কি হবে, সহজেই সেই অঞ্চলে ভূমি ধস নামতে পারে। দেখো এই যে অংশটা, এই অংশে ঠিক পেছনটাতে বড় বড় উদ্ভিদ দেখতে পাচ্ছি, এই অংশে কিন্তু বড় উদ্ভিদ ছিল না। এবং সূক্ষ্ম পলি কণাগুলো, বালি কণাগুলো কি ছিল, সূক্ষ্ম পলি কণাগুলো যখন একে অপরের থেকে ভূমিক্ষয় হয়ে গেছে, যখন টানটা নষ্ট হয়ে গেছে, তখনই কিন্তু এই ভূমিধস হঠাৎ করে দেখা গেছে। এবং এটা কোথায় দেখতে পাবো, এগুলো আমরা সচরাচর পার্বত্য অঞ্চলেই, উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাবো। ঠিক আছে? এরপরে দেখো
অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নতিতে বাধা সৃষ্টি। এইটা মানুষের ক্ষেত্রে সব থেকে মানে অন্যতম কারণ, মানুষের বিপদের কারণ, যে মানুষ যেমন এই পরিবেশকে ব্যাপকভাবে ব্যবহার করেছে, আবার এই মানুষের জন্যই কিন্তু এই পরিবেশের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমি তোমাদের আগেও বারবার বলছিলাম। দেখো কেন মানুষের কি ক্ষতি হবে? আচ্ছা, কোনো একটা অঞ্চলে দেখা গেল মাটির উর্বরতা হ্রাস পেয়েছে এবং মাটির উপরিস্তর নষ্ট হয়ে যাচ্ছে, মরু অঞ্চল ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, মানুষ ধীরে গাছপালা কেটে কেটে মানুষ যে বসতি স্থাপন করেছিল সেই গাছপালা কেটে নেওয়ার ফলে আর সেখানটাতে তোমার মাটি সেখানে সঠিকভাবে ধরে রাখতে পারছে না, মাটি ক্ষয় হচ্ছে। মাটি ক্ষয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। উর্বরতা নষ্ট হওয়ার ফলে কি হচ্ছে? যেটা মানুষের খাদ্যে টান পড়ছে। যে আগে যে পরিমাণ বা যে ব্যাপক পরিমাণ মানুষ ওই অঞ্চল থেকে খাদ্য উৎপাদন করত, ঠিক আছে, তার ফলে এই মৃত্তিকা ক্ষয়ের ফলে সেটা কিন্তু আর পারছে না। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য আমাদের অবশ্যই খাদ্যের যোগান দরকার। তাহলে যদি সঠিকভাবে শাকসবজি, ধান, গম এগুলো যদি না হয়, তাহলে মানুষ সেই অঞ্চলের বসবাস করবে না। করবে কি? করবে না। তোমরা খেয়াল করে দেখবে পৃথিবীর সমভূমি অঞ্চলে এবং যে অঞ্চলে মাটির উর্বরতার পরিমাণ বেশি, সমতল অঞ্চলে, সেই জায়গাতেই কিন্তু জনসংখ্যার আধিক্য বেশি দেখা যায় এবং উন্নতিও, মানুষের দ্বারা যে উন্নতি সেই অংশেই কিন্তু বেশি দেখা যায়, তাই তো? আচ্ছা, তো যেটা বলছিলাম, দেখো এই যে খাদ্যের অভাব, খাদ্য উৎপাদন করতে পারছে না, মানে জীবন ধারণের জন্য যে উদ্ভিদগুলো মানুষের খাদ্যের যোগান দেয়, খাদ্যের যখন অভাব দেখা দিচ্ছে, তাহলে মানুষ সেখানে থাকতে পারছে না। মানুষ না থাকলে কি হবে? সেখান থেকে বাসস্থান, প্রথমত মানুষের বাসস্থান সে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানুষ যদি সেখানে বসবাস না করে, মানুষের বসবাস না করলে সেখানে না করতে পারবে কোনো শিল্প, না করতে পারবে কোনো কারখানা, না করতে পারবে যোগাযোগ স্থাপন বৃদ্ধি, না হবে সেখানে হাসপাতাল, না হবে সেখানে বিদ্যালয়। তাহলে এগুলো যদি কিছুই না হয়, তাহলে মানুষ সেখানে তার রোজগার, যে অর্থনৈতিক চাহিদা, মানুষ সেখানে নির্ণয় করতে পারবে না। মানুষের অর্থনৈতিক চাহিদা সেখান থেকে সে গ্রহণ করতে পারছে না। অর্থনৈতিক চাহিদা কি মিটবে সেখান থেকে? মিটবে না। তাহলে মানুষকে কি করছে? বাধ্য হয়ে একটা স্থান থেকে আরেকটা স্থানে তাকে চলে যেতে হচ্ছে, বাসস্থান ছেড়ে চলে যেতে হচ্ছে। এটা কতটা কষ্টের ভাবো। ঠিক আছে, ধরো আমাদের এই অঞ্চল, ধরো একটা বৃহৎ অঞ্চল, যদি কোনো একটা জায়গায় ব্যাপক হারে উর্বরতা জমি ছিল, জমি নষ্ট হয়ে গেছে, সেখানে আর কিছু হচ্ছে না, যোগাযোগ ব্যবস্থা না হবে, যোগাযোগ ব্যবস্থা, সেখানে না থাকবে অন্য কিছু, তাহলে তখনও মানুষকে একটা জায়গা থেকে একটা জায়গায় তখন চলে যেতে হবে অনায়াসে। তো এইগুলো যে কারণগুলো বললাম, যে মাটি অবক্ষয়ের ফলে পরিবেশে কি কি ক্ষতি হচ্ছে, এবং তার জন্য শুধু পরিবেশের ক্ষতি নয়, পরিবেশে বসবাসকারী মানুষ হচ্ছে, মানে আমরাই মানুষের বসবাস করছি, আমাদের নিজের মতো করে ব্যবহার করছি। তো পরিবেশকে যদি বাঁচানো যায়, তবেই কিন্তু আমরা বাঁচতে পারবো, তাই তো? তাহলে এইগুলো আমরা সমস্যার কথা আলোচনা করলাম, ঠিক আছে? এই সমস্যাগুলোকে যদি আমরা সমস্যার সমাধান পেয়ে যাই এবং পরিবেশকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই পরিবেশে আমরাও টিকে যেতে পারবো, ঠিক আছে? তো কি কি উপায়ে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি, এবার আমরা এগুলোকে জানবো। তাহলে এতক্ষণ যে পরিবেশের, মানে মাটির ক্ষয়ের জন্য কি কি কারণ হয় সেগুলো তোমাদেরকে বললাম। সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এরপরে যেটা পরের যে দেখো অংশে কি আছে, দেখো মাটির ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ, ঠিক আছে? তো প্রথমেই আমি জাস্ট ক্ষয় প্রতিরোধ সংরক্ষণে যেটাকে আপনার বলছি সেটাকে একটু জেনে নিই। কি করতে হবে? মাটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে,
সুরক্ষিত রাখতে হবে, উর্বরতা শক্তি বৃদ্ধি করতে হবে এবং পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখলে তবেই তাকে আমরা মাটি সংরক্ষণ বলবো। ঠিক আছে? তো এই মাটি সংরক্ষণ করার প্রসঙ্গ প্রথমেই আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের তত্ত্বাবধানে মধ্যপ্রদেশের ভোপালে মাটি একটা গবেষণাগার কেন্দ্র গড়ে উঠেছে। এই গবেষণাগার কেন্দ্রে কি হচ্ছে, প্রতিনিয়ত এখানে চিন্তা ভাবনা করা হচ্ছে কিভাবে মাটিকে সংরক্ষণ করা যায়, মাটির ক্ষয় প্রতিরোধ করা যায়, যে অঞ্চলে বেশি ভাঙন প্রতিরোধ বা ক্ষয় হচ্ছে সেগুলোকে মানুষকে বুঝিয়ে সেখানকার মাটিটাকে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। কি কি পদ্ধতি আছে? তো পদ্ধতিগুলো জানার আগে আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে যে সর্বোপরি আমাদের মতো মানুষকে সচেতন হতে হবে, পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। এবং সব থেকে আগে তোমরা বিদ্যালয়ের বিদ্যার্থী, শিক্ষার্থী, তোমাদেরকে সব থেকে অগ্রণী ভূমিকা নিতে হবে। নিয়ে দেখবে যারা অনেকে কৃষি কাজ করে তারা সর্বনিয়ত মাটির সঙ্গে তাদের যোগাযোগ, কিন্তু তারাও তাদের অজান্তে বিভিন্নভাবে মাটি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেগুলোকে তাদেরকে বোঝাতে হবে যাতে এই পদ্ধতিটা অবলম্বন না করে অন্য পদ্ধতি অবলম্বন করলে যাতে মাটি ক্ষয়ও হবে না, তোমারও কাজ হবে এবং পরিবেশ সংরক্ষণ করা যাবে, ভালো থাকবে, তাই না? তো দেখবে অনেক সময় সরকারি স্তরে এবং বিদ্যালয় স্তরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, গ্রহণ করা হয়। সেই তার মাধ্যমেও আমরা আমাদের জনসচেতন করতে পারি। ঠিক আছে? মানুষ যদি সচেতন না হয়, সরকার যতই আইন প্রণয়ন তৈরি করুক না কেন, কোনোদিনই কোনোভাবে আমরা কিন্তু এই মৃত্তিকা বা আমাদের পরিবেশকে আমরা কিন্তু ভারসাম্য রক্ষা যেমন করতে পারবো না এবং সঠিকভাবে একে আমরা আগলেও রাখতে পারবো না। দেখবে পরিবেশকে আমরা যখন যতটা পেরেছি ব্যবহার করেছি এবং পরিবেশও কিন্তু আমাদের উপরে বিভিন্ন রকম ভাবে তার কিন্তু একটা তার কি বলবো, সে তার কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প হওয়ার ফলে মানুষের যেমন যোগাযোগ ব্যবস্থা, মানুষের মৃত্যু, বাসস্থান সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, মানে ব্যাপকভাবে বিভিন্নভাবে কোনো না কোনো ভাবে পরিবেশ যেন মানুষকে আবার সেটাই তার ফিরিয়ে দিচ্ছে। তো প্রথমেই যে কারণগুলো জানবো একদম শুরুতে, সব থেকে উল্লেখযোগ্য কারণ সেটা কি বলতো? বৃক্ষরোপণ। কে কে বৃক্ষরোপণ করেছো? আচ্ছা, কিছুদিন আগেই আমাদের বিশ্ব পরিবেশ দিবস গেল, তাই তো? কবে ছিল বলতো বিশ্ব পরিবেশ দিবস? কে কে বলতে পারবে? হাত তুলো দেখি। আচ্ছা, ভেরি গুড। 5ই জুন ছিল আমাদের বিশ্ব পরিবেশ দিবস। তো এই বিশ্ব পরিবেশ দিবসে কি করা হয়? আমরা মোটামুটি সরকারি স্তর বা স্থানীয় স্তরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে পারি। তবে আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমি তোমাদের বলছি, তোমরা যদি কেউ স্কুলে বা বাড়িতে কোথাও বৃক্ষরোপণ করে থাকো, তোমাদের যেটা করতে হবে সেটা শুধু বৃক্ষরোপণ করলেই হবে না। বৃক্ষরোপণ করে লোককে, স্যারকে বললেই হবে না যে আমি স্যার আজকে একটা বৃক্ষরোপণ করেছি। এই বৃক্ষটাকে কিন্তু সঠিকভাবে পরিচর্যাও করতে হবে। যদি বৃক্ষটাকে রোপণ করার পর সঠিকভাবে পরিচর্যা এবং পরিণত বয়স পর্যন্ত পরিচর্যা না করতে পারি, তাহলে বৃক্ষটা কি হবে? মরে যাবে। তাহলে আমরা যে পরিশ্রম করে বৃক্ষটাকে কাজে লাগিয়েছিলাম, তাহলে সেই কষ্ট সম্পূর্ণ বৃথা হয়ে যাবে, তাই না? তাহলে বৃক্ষ রোপণ করলে তার পরিচর্যা করতে হবে, তবেই আমরা পরিবেশে তার সঠিক ফলাফলটা পাবো। তো দেখো বৃক্ষরোপণ, এই যে বৃক্ষরোপণ তোমার মানে এই যে কাজটা করলে শুধু যে মৃত্তিকা ক্ষয় রোধ হয় এরকম নয়, সব দিক থেকে আমাদের ব্যাপকভাবে উপকার হয়। যেমন নদী তীরবর্তী যে বাঁধ আছে, বাঁধে যেমন বৃক্ষরোপণ করলে বাঁধ ভাঙবে না, মানে খুব সহজেই অল্প ঢেউতে বাঁধ ভেঙে যাবে না। আবার মৃত্তিকা ক্ষয় রোধ করা যাবে, বৃষ্টির জল এসে সরাসরি মৃত্তিকাকে আঘাত করতে পারবে না। আবার গাছ রাস্তার ধারে লাগালে
মানুষ সেখানে এই যে গরমে নাজেহাল হয়ে যায় রৌদ্রের তাপে, প্রখর তাপে, সেখানে গিয়ে মানুষ একটু আশ্রয় নিতে পারবে, ছাওয়ায় আশ্রয় নিতে পারবে। বৃক্ষরোপণ করলে মরুভূমি প্রসারণ রোধ করতে পারি। আবার বৃক্ষরোপণ করলে বৃষ্টিপাতের যে স্বাভাবিক যে বৃষ্টিপাত সেটাকে আমরা ত্বরান্বিত করতে পারি। ঠিক আছে, তো এই যা কিছু বললাম, যেখানে যেখানে ফাঁকা অঞ্চল আছে, যেখানে যেখানে গাছ রোপণ করা যায়, এবং শুধু রোপণ করলেই হবে না, আমি বারবার বলছি সেটাকে পরিচর্যাও করতে হবে এবং সামাজিক বনসৃজন করতে হবে। এর মাধ্যমে আমরা মৃত্তিকা ক্ষয়কে ব্যাপকভাবে বন্ধ করতে পারি। সব থেকে উল্লেখযোগ্য কারণ এই বৃক্ষরোপণ। বোঝা গেল সবাই? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ধাপ চাষ। ধাপ চাষ বলতে বোঝা যাচ্ছে কি, সিঁড়ি দেখেছো তোমরা সবাই? সিঁড়ি স্কুলে দেখেছো, সবার বাড়িতেও আছে সিঁড়ি। দেখবে আমরা কোনো একটা সিঁড়ি আমরা কখন ব্যবহার করি? নিচ থেকে যখন আমরা ধাপে ধাপে স্তরে স্তরে উপরের দিকে পৌঁছাবো তখন সিঁড়ি ব্যবহার করি, তাই তো? তো এইটাও পার্বত্য ঢালে, পার্বত্য অঞ্চলে এই ধাপ চাষ করা হয়। এই যে পর্বতের যে ঢাল রয়েছে, সেই ঢালে যেখানে সেখানে যদি আমরা খনন করি বা কৃষিকার্য করতে যাই, কর্ষণ করতে চাই, তাহলে সেখানে কিন্তু ধস নামতে পারে। তো আমরা যদি সেটাকে সিঁড়ির মতো ধাপে 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 একটা ধাপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে মৃত্তিকা ক্ষয়, সে ক্ষয়টাকে আমরা রোধ করতে পারি বা বন্ধ করতে পারি। ঠিক আছে, তো এই যখন ধাপ করব, ধাপ কেটে নুড়ি আর কাঁকড় বালি দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে এবং জলটাকে, বৃষ্টির জল হোক বা জলসেচের দ্বারা হোক, ঝর্ণার জল হোক, সে জলটাকে আমাদের সেখানে সঞ্চয় করতে হবে। ঠিক আছে, জলটাকে যখন সঞ্চয় করলাম এবং আড়াআড়ি ভাবে যদি আমরা সেখানে চাষ করতে পারি, তাহলে তার ফলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ করা যেতে পারে। বোঝা গেল? এবং এটা আমরা এখানে দেখতে পাবো না, পার্বত্য অঞ্চলে, পাহাড়ি ঢালু অঞ্চলে এটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখো বৃক্ষরোপণে আমি যেটা প্রথমে ছবিটা দেখেছি, দেখো স্কুল স্টুডেন্টসরাই একটা পতিত জমিতে, দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা জমি, একদম কোনো গাছ গাছালি কিচ্ছু নেই, মৃত্তিকা দেখো এবড়ো খেবড়ো, ভূমি দেখো এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। এবং তার পাশের ছবিটায় বাড়িতে, অংশে, যে কোনো জায়গায় বিভিন্নভাবে সবাই গাছ লাগাচ্ছে, যেমন তোমরাও গাছ রোপণ করেছো সেটাই। আর ধাপ চাষের ছবিটা তোমরা দেখে সবাই বুঝতে পারছো কিভাবে ধাপে 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 গিয়ে আমরা ওটাকে চাষ করলে মৃত্তিকা ক্ষয় আমরা বন্ধ করতে পারি। আচ্ছা, এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। প্রথমে আমাদের জানতে হবে সমোন্নতি রেখা কাকে বলবো। তো ভূমির উপরিভাগে সমান উচ্চতা বিশিষ্ট যে কাল্পনিক রেখা দ্বারা একটা রেখা যোগ করা যায় সেটাকে আমরা বলবো সমোন্নতি রেখা। এবং এই সমোন্নতি রেখা বরাবর ঢালের আড়াআড়ি অংশে যখন চাষ করব সেটাকে বলবো সমোন্নতি রেখা বরাবর চাষ। এবং এই সমোন্নতি রেখা বরাবর চাষ করলে, উঁচু বাঁধ দিয়ে চাষ করা যায়, তখন এই মৃত্তিকা ক্ষয়টাকে আমরা কিন্তু বন্ধ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা মৃত্তিকা ক্ষয় বন্ধ করতে পারি সমোন্নতি রেখা বরাবর চাষ করে। 4 নম্বর যে কারণটা আসছে সেটা হচ্ছে ফালি চাষ। ফালি চাষটা কি? দেখো এই যে পাশের ছবিটা দেখো, দেখে একটু বোঝার চেষ্টা করো ফালি চাষ কেমন ভাবে হবে। ঢালু জমি আছে, সেই ঢালু জমির আড়াআড়ি দিক থেকে চওড়া ফিতের মতো জমিটাকে আগে বানিয়ে নিতে হবে। এই আমাদের এইখানকার মতো নয়, সমতল জমি আছে গিয়ে আমি চাষ করে নিলাম। আগে আমাকে জমিটাকে ঢালের আড়াআড়ি গিয়ে সমতল ভাবে জমিটাকে তৈরি করতে হবে। তৈরি করার পরে তোমার ক্ষয় বিরোধী যে বিভিন্ন মানে ক্ষয় বিরোধী মানে তোমার যে শস্যগুলোকে মাটিকে খুব সহজ এই সুন্দর করে ধরে রাখতে পারে, সেই ক্ষয় বিরোধী শস্য সয়াবিন হতে পারে, চীনা বাদাম হতে পারে, ডাল হতে পারে, সেইগুলোতে চাষ করতে পারবো আমরা। দেখবে গ্রামের দিকে যে অংশে ধান চাষ করা হয় এবং দুটো বিলের মাঝখানে একটা আল মতো অংশ থাকে যেটা দিয়ে যাতায়াত করা যায়, দেখবে আলে মানে আমাদের গ্রামের দিকে দেখতাম এখানে ডাল চাষ করতো।
তাহলে এটা ডাল চাষ করলে কি হতো, এই যে বর্ষার জলের জন্য সেই হালটাও যেমন মৃত্তিকা ক্ষয় হচ্ছে না, সেখানে মৃত্তিকা ধুয়ে চলে যাচ্ছে না, মৃত্তিকা ধরে রাখতে পেরেছে। আবার একই রকম ভাবে এখান থেকে একটা খাদ্যেরও সংস্থান বা শস্যের সংস্থানও করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে গালি চাষ। গালি চাষটা কি? গালি চাষটা হচ্ছে, দেখো আমরা গালি ক্ষয় পড়েছিলাম তো, তো সেখানটায় যখন নালি ক্ষয় যখন বড় ড্রেনের আকার ধারণ করে তখন গালি ক্ষয় হচ্ছে। এই অংশে কিছু কিছু অল্প অল্প স্থান ধরে আড়াআড়ি ভাবে মাটি, পাথর বা মাটির দেওয়াল দিতে হবে। দিয়ে কি করতে হবে, সেখানে তোমার জলটাকে ধরে রাখতে হবে। জল ধরে রাখলাম দীর্ঘদিন ধরে। জল ধরে রাখার ফলে কি হচ্ছে, ওই অংশে এবার বিভিন্ন তোমার ঝোপঝাড় জাতীয় গাছ বা বৃক্ষ সেখানে রোপণ করা হচ্ছে। এবং এই জলের সাহায্যেই এই খাতের মধ্যবর্তী যে অংশে সেখানেও আমরা বিভিন্ন রকম শস্য বীজ যেমন মিলেট, সয়াবিন এগুলো চাষ করতে পারি। তাহলে যখনই আমি চাষ করছি সেখানে কিন্তু মাটি ক্ষয়কে আমি প্রতিহত করতে পারছি। দেখো পাশের ছবিটাতে চাষ করা হয়েছে গালি ক্ষয়তে। এরপরে যে লাস্ট যে অংশটা সেটা হচ্ছে ঝুম চাষ রোধ, অর্থাৎ যে স্থানান্তর কৃষি প্রথমেই আগের যে ফলাফল পড়েছিলাম, এটাকে আমাদের যেভাবেই হোক বন্ধ করতে হবে এবং আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবুও সর্বোপরি আমাদের নাগরিককে সচেতন হতে হবে, তাই তো? মানুষ যদি সচেতন না হয় তাহলে কিছুই হবে না। তাহলে এই যে যে পাহাড়ের নির্দিষ্ট অংশ স্থানান্তর কৃষি করা হতো, সেখানে ওই অংশে এবং বারবার যে আজকে এই অংশে একটা চাষ করলো, কালকে ওই অংশে কি চাষ করলো, সেটা না করে একই জমিতে আমরা বারবার শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারি। এই জমিটা দেখতে পাচ্ছ, একবার চাষ করে কি আর এখানে চাষ করব না? আমরা অবশ্যই করব। একবার চাষ হয়ে যাবে, মরশুমের যে শস্য, যে শাকসবজি এবছর হয়ে গেল এই মাসে, আবার এরপরে আমরা যে আলু সিজন আসে সেখানে আলু চাষ করব, আবার অন্য সিজন আসলে সেখানে অন্য চাষ করব। এইরকম ভাবে একই জমিতে বারবার শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে আমাদেরকে চাষ করতে হবে। তাহলে কি হলো, স্থানান্তর কৃষি করলাম না, মৃত্তিকা ক্ষয় কিন্তু আমাদের বন্ধ হয়ে গেল। এরকম ভাবে শস্যাবর্তন করলে মৃত্তিকা ক্ষয়কে আমরা রোধ করতে পারবো। তো সর্বোপরি যত কারণই থাক না কেন, আমাদের মানুষ যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এই মৃত্তিকা ক্ষয়কে আমরা কখনোই বন্ধ করতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল? কারোর বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে? তাহলে এখন থেকে তোমাদের একটা কাজ থাকবে, যখনই সময় পাবে তোমরা তোমাদের এলাকায় নির্দিষ্টভাবে নির্দিষ্ট জনকে কিভাবে মানুষকে বোঝাবে যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে এবং তাকে সংরক্ষণ করা আমাদের ব্যাপকভাবে প্রয়োজন। যদি মৃত্তিকা সংরক্ষণ আমরা না করতে পারি তাহলে ভূমি সঠিকভাবে থাকবে না, আমাদের কিন্তু সব দিক থেকেই সমস্যা আমরা পড়ে যাব। তো এখান থেকে আমরা যা যা জানলাম তার থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। তো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে বাড়ি থেকে একবার দেখে আসবে। যেমন প্রত্যেকদিন তোমরা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ, আমি চাই প্রত্যেকদিন তোমরা ভালোভাবে উত্তরগুলো দাও, যাতে তোমাদের এগুলো খুব ভালোভাবে মনে থাকে এবং তোমরা এগুলো জানতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো আমি দিয়েছি ভারতবর্ষের মৃত্তিকার অঞ্চলগুলো দিয়েছি, মৃত্তিকার ক্ষয়ের ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে সেগুলো লিখতে হবে, মরু অঞ্চলের প্রসার কিভাবে রোধ করা যায় সেটা তোমাকে বলতে হবে, মাটির উৎপাদনশীলতা কিভাবে হ্রাস পাচ্ছে সেটা তোমাকে বলতে হবে, মৃত্তিকা ক্ষয় কিভাবে বন্ধ করতে পারি সেটাও তোমাকে বলতে হবে, ধাপ চাষ কি, সমোন্নতি রেখা বরাবর কি চাষ কি, আর ঝুম চাষ কেন বন্ধ করা উচিত। ঠিক আছে, তাহলে এই গেল আজকে আমাদের মাটি মৃত্তিকা কিন্তু মৃত্তিকার অংশটা আমরা তিনটে ক্লাস জুড়ে কিন্তু মৃত্তিকা অংশটা পুরোপুরি আজকে আমরা সমাপ্ত করতে পারলাম। এখনো যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে পরবর্তী ক্লাসে আবার জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে আবার বলে দেবো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে, আবার পরবর্তী কোনো ক্লাসে আমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।